আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সকালটা ডক্টর ইউনূসের মোটেই ভালো গেল না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি মার্কিন চিপায় পড়তে হয় তাহলে কার ভালো লাগে বলুন? একেই শরীর অসুস্থ, তারপর সকাল সকাল 7টার সময় যদি এখন মার্কিনদের ফোন আসে, এসে যদি আগা পাঁচতলা ঝাড় দেয় তাহলে কার ভালো লাগে? এখন সার্জিও গোর ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে। এখন সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন খলিলুর রহমান, লামিয়া মুর্শেদ এবং সামরিক সচিব একজন। টেলিফোনে কথা হয়েছে, উপস্থিত ওনারা ছিলেন। তো সার্জিও গোর জানতে চান যে পরিস্থিতি কি, আপনার দেশের পরিস্থিতি কি, নির্বাচন কবে হবে, আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আইএসআই, আইসিস, এদের উত্থান, এই উত্থান এবং এদের উস্কানি আপনারা দিচ্ছেন। মানে উত্থান তো হচ্ছে, তার মধ্যে উস্কানি এবং মদদ দিচ্ছেন। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন ইউনূস বলেন যে এটা সত্য নয়, পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, ভারতে বাংলাদেশের পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, তার জন্যই এগুলো ঘটছে। এছাড়া ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কিছু সমাজ মাধ্যম ভ্রান্ত খবর ছড়িয়ে আমাদের বিপদ আরো ডেকে আনছে। তখন সার্জিও গোর বলেন, তাই যদি হয়, মিডিয়ায় শুধু যদি করে, তাহলে আপনার দেশের মিডিয়া কি করছে? আপনার কথা সত্য ধরে নিলাম, ভারতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ হলো, আপনার মিডিয়া ফাটিয়ে দিল। অথচ চট্টগ্রামে যখন আপনাদের ওখানে হিংসা হলো, আপনারা হিংসা করলেন, তার এক লাইনও আপনাদের মিডিয়ায় বেরোলো না কেন? তাহলে এইটার আপনি উত্তর দিন। ইউনূস চুপ। তখন সার্জিও গোর বলেন, দেখুন, ভারতের সঙ্গে মানে সব ধরনের সম্পর্ক ভালো করা এবং উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা বারবার আপনাকে বলেছি, কিন্তু আপনি কমিয়ে আনেননি। এ ব্যাপারে আপনার আগ্রহ খুবই কম দেখা যাচ্ছে। সকল ক্ষেত্রে আপনার আগ্রহ হচ্ছে প্রশ্রয়, উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া, যা মানে ইন্দো প্যাসিফিক নীতির পক্ষে পরিপন্থী। আমাদের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া আপনার এই কাজকর্মের জন্য ব্যাহত হচ্ছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস কোনো কথা বলেননি, চুপ করে থাকেন। ইউনূসের কোনো কথা নেই। সরকারি মদতে সমস্ত রকম ঘটনাগুলো ঘটিয়ে চলছেন আপনি এবং আপনার সরকার। এ ব্যাপারে আপনার মতামত কি? ইউনূস বলেন যে আমি তো সরকার চালাই না, অন্য সব স্টেক হোল্ডাররা আছে, তারা করলে আমার কি করণীয় আছে? তাহলে আপনি আছেন কি করতে? তাহলে প্রধান উপদেষ্টা হয়ে আপনি ওখানে বসে আছেন কি করতে, কিছুই যদি না জানেন? তারপরে আবার প্রশ্ন করেন, এমন চাপ মানে চেপেছে সকাল থেকে 7টা থেকে 7টা 26 মিনিট পর্যন্ত পুরো চেপেছে, যে 17-18 তারিখ, আপনার কথাই যদি সত্যি বলে ধরে নিয়ে আপনি সব কোনো কিছু জানেন না, 17-18 ডিসেম্বর চীনা সামরিক প্রতিনিধি দল গোপনে ঢাকা সফর করে চলে যায়। এটাও ভারত ভালো চোখে দেখছে না,
এবং ইন্দো প্যাসিফিক আমাদের যে যৌথ প্রক্রিয়া রয়েছে নীতির বা নীতিমালার, সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল, সেরকম কিছু কথা হয়নি। এসছে, চা কফি খাওয়া হয়েছে, চা কফি খেয়ে ওনারা চলে গেছেন। বললেন চীন থেকে এলেন, এসে চা কফি খেয়ে চলে গেলেন, বেশ ভালো, ঠিক আছে। তো যেটা করছেন সেটা ঠিক নয়। বিরোধী মত শূন্য করে দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে, সর্বত্র কঠিনভাবে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন এবং নিষ্পেষণ এগুলো যেগুলো হচ্ছে সেটা দিল্লি দেখতে চায় না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই সংখ্যালঘু নির্যাতন, বিরোধী পক্ষ শূন্য, মতামত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া এবং সংখ্যালঘু নির্যাতন কোনোটাই ভারত মেনে নিচ্ছে না, মানে দিল্লি মেনে নিচ্ছে না। এবার আপনার মতামত কি? ইউনূস আবার চুপ। তারপরে বলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগের নাম না করে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। যাদের কাজ করতে দেওয়া হচ্ছে না সেটা দুর্ভাগ্যজনক। যেভাবে গণমাধ্যমকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করে দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ আপনার সরকার করছে এবং আপনার পৃষ্ঠপোষকতায় করছে। তখন তার মতামত চাইলে তিনি বলেন যে আমি মতামত দেওয়ার কেউ নই, আমি এটা মানি, এটা দুর্ভাগ্যজনক, আমি এটা দায়িত্ব নিচ্ছি, এই জিনিস আর ঘটবে না। তখন আবার ইউনূস আবার বলেন যে এই যে 26-27 একটা যৌথ মহড়া ছিল, আমাদের মার্কিন সেনাবাহিনীর সঙ্গে একটা যৌথ মহড়া ছিল, তো সেইটা এখন কি হবে? তখন বলছে ইন্দো প্যাসিফিকের ওপরে এত চাপ আপনারা দিয়েছেন সেই নীতির ওপরেতে, তারপর সামনে বড়দিন, এইগুলো সামলাতে গেলে আমাদের সময় লাগবে, ফলে আমরা এখনই এইটা নিশ্চিত করতে আপনাকে পারছি না, মানে ওটা এখনই আর হচ্ছে না, এই ব্যাপারে কবে হবে সে ব্যাপারেও কোনো রকম নিশ্চয়তা দেননি। তখন ইউনূস বলেন ঢাকা এবং ওয়াশিংটন ডিসি এই বছরে 4টি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল, সেগুলো আমরা সমস্ত স্বার্থ দিয়ে আঁকড়ে ধরে রেখে দিয়েছি। আপনাদের যে সমস্ত নীতিমালা ওখানে ছিল সেই নীতিমালা অনুযায়ী বাংলাদেশ চলছে। তখন সার্জিও গোর একটু রেগে যান এবং একটু রেগে গিয়ে বলেন এই যে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল, এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে এমন কোথাও কি কিছু লেখা ছিল যে আপনারা এখানে সন্ত্রাসবাদকে কায়েম করবেন, আপনারা মত প্রকাশের স্বাধীনতা দেবেন না, আপনারা রাজনৈতিক দলগুলোকে আপনারা জেলে পুরে দেবেন, অহেতুক মামলা দিয়ে লোককে আপনারা হ্যারাস করবেন, এইগুলো কি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে লেখা ছিল? ছিল না, কিন্তু আপনারা করছেন। যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আছে সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অবধি কাজ করুন, সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু এই যে জিনিসগুলো আমরা বলছি সেগুলোকে এড়াবার চেষ্টা করবেন না। ইউনূস বলেন আগেও চেয়েছি, এখনো বা ভারতবর্ষের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাইছি, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগই করছেন না এবং আমাদের কোনো ফোনের উত্তরও দিচ্ছেন না। তখন সার্জিও গোর বলেন আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন সম্পর্কটাকে, এই সম্পর্কটা এখন বিষিয়ে গেছে, এখান থেকে উন্নতি পাওয়ার মানে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আপনাদের অনেক বেশি
এগিয়ে আসতে হবে এবং সচেষ্ট হতে হবে, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। ইমিডিয়েটলি কাজ শুরু করুন, তাহলে সবকিছুই ঠিক হয়ে যেতে পারে। সার্জিও গোর আরো বলেন, ইন্ডিয়া এবং ওয়াশিংটন ডিসি যৌথভাবে চাইছে বাংলাদেশে সকল জঙ্গিবাদী কার্যক্রম, আপনাদের মদত, উস্কানি এবং চীনের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে হবে। এই ফোন যে করছি, এই ব্যাপার নিয়ে এইটি কিন্তু শেষ ফোন বলে ধরে রাখবেন। মানে এরপরে এই ব্যাপার নিয়ে আমি আর কিছু বলবো না। অবিলম্বে সংখ্যালঘু, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তি, সংবাদকর্মী, তারপরে এদেরকে মুক্ত করতে হবে। ট্রাইব্যুনালে যে সমস্ত আইটিসি ট্রাইব্যুনালে যে সমস্ত কেসগুলো করা হয়েছে, সেই আইটিসি ট্রাইব্যুনালকে বন্ধ করে দিতে হবে। বিগত সরকারের গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি আছে এবং বিগত সরকারের যত গুরুত্বপূর্ণ মানে রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে চাইছে। শুধু তাই নয়, সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভারতও এটা চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র এটা চাইছে। আর যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এগুলোকে ঠিক করতে হবে। যদি এটা না পারেন, অন্যথায় মানে আদারওয়াইজ ডট 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 বলে উনি চুপ করে যান। আদারওয়াইজ কি হতে পারে এবার ইউনূস বুঝে নিন। তাহলে ইউনূস যে সারাক্ষণ বলে যান আমি জানি না, আমি করিনি, আমি শুনিনি, অন্যরাই করেছে, এই সমস্ত যুক্তি আর সার্জিও গোর মানতে চাননি। উনি বলেন আজকালের মধ্যে একটা বৈঠক করে আমরা এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব। তখন সার্জিও গোর বলেন যাই করুন তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের কথা যদি না শোনেন, তার উপযুক্ত ফল আপনাকে ভুগতে হবে, এবং সেটা কিন্তু খুব বেশি দূরে নয়। আপাতত আমরা এখানে কথা শেষ করছি। দ্বিতীয়বার এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো না। মার্কিন যুক্তরাষ্ট্র তার মতো করে চলবে, এবং তাতে আপনার বিপদের সম্ভাবনা, আপনার এবং আপনার সরকারের বিপদের সম্ভাবনা বাড়বে বলে তারাম করে ফোন রেখে দিয়েছেন। এটা হলো গিয়ে সকালবেলা থেকে মানে 7টা থেকে 7:26 অব্দি যে বৈঠক হয়েছে তার নির্যাস আপনাদেরকে বললাম। এর মধ্যে যদি কোনোটা সত্যি কোনোটা মিথ্যে প্রমাণিত হয়, আমার নামে মামলা করে দিন, রিপোর্ট করে দিন, আমার নামে ইউটিউবে রিপোর্ট করে দিন। বেকার বেকার আমার কমেন্টে লিখবেন না। আগে ভালো করে জানুন, এর সত্য মিথ্যা জানুন। যেখান থেকে আমরা জানতে পেরেছি এর এক বর্ণ মিথ্যা কথা নেই, এখানে সব হচ্ছে সত্যি কথা। নির্বাচনের আগেই কি সম্পর্ক ছিন্ন? প্রতি ঘন্টা প্রতি মুহূর্তে পরিস্থিতি পাল্টে যাচ্ছে, যার দরুন আমি এখন যে কথাটা বলছি একটু পরে এই কথাটা নাও হতে পারে। একটা জিনিস খেয়াল করুন যে আমরা এতদিন বলে এসছি বা বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে যে নির্বাচনটা হবে না বা নির্বাচনটা হতে বাধাপ্রাপ্ত হবে, যে কোনো ভাবে হোক বাধাপ্রাপ্ত হবে, আন্তর্জাতিক ভাবে হোক কিংবা আওয়ামী লীগ বা 14 দল যাদেরকে 50-60% জনসমর্থনকে বাইরে রেখে একটি একতরফা নির্বাচন হতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত দেশে যে অবস্থাটা দেখা যাচ্ছে যে ইউনূস সরকার এবং যারা নির্বাচনের সঙ্গে যুক্ত যেসব রাজনৈতিক দল, দেশ কিন্তু নির্বাচনের দিকে চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এরই মধ্যে এই নির্বাচনের দিকে যেহেতু দেশ চলে যাচ্ছে, সেহেতু ভারত বাংলাদেশ সম্পর্কটা কি নির্বাচনের আগেই ছিন্ন হয়ে যাবে? অবস্থার দৃষ্টিতে মনে হয় যে ভারত কোনোভাবেই এখনই খুব কঠোর হবে না, কিন্তু সত্যিকার অর্থে যেভাবে সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল বাদ দিন,
ভারতীয় জনগণের পক্ষ থেকে যেভাবে ভারত সরকারের উপরে চাপ বাড়ছে, তাতে নির্বাচন পর্যন্ত এটি পৌঁছাবে কিনা বলা কঠিন। কারণ আজকেও দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন উত্তপ্ত, কলকাতাস্থ উপ হাই কমিশন, সেখানে উত্তপ্ত পরিস্থিতি। হাই কমিশনগুলোতে বিক্ষোভ প্রতিবাদ জারি আছে। ময়মনসিংহের দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে আজকে খুব বড় ধরনের বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি এবং বজরঙ্গ দল। তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হুমকি, ধর্মীয় স্থান ভাঙচুর ও অন্যান্য নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছেন। গত 1.5 বছর যাবতই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কি হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের এক সাধু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস আজও পর্যন্ত জেলে বন্দী হয়ে আছে। চিন্ময় কৃষ্ণ দাস যখন জেলে বন্দী হলেন তখন ভারতে আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু এখনো পর্যন্ত মুক্ত করা যায়নি। বহু মানুষ জেলে গিয়েছিলেন, জামিন হয়ে বেরিয়ে এসে চিন্ময় কৃষ্ণ দাস আজও জেলে বন্দী। কি হচ্ছে? বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কি এতই শক্তিশালী যে একটা মিথ্যা মামলায় কোন রকম কূটনৈতিক চাপ টাপ কি পাচ্ছে না? সব ক্ষেত্রে সফল হচ্ছে এই অন্যায় কর্মকাণ্ডগুলোর জন্য? কি বলবেন আপনি? কিন্তু এখনকার প্রেক্ষাপট, নতুন করে প্রেক্ষাপট একদম পাল্টে গেছে যে ভারতের জনগণ তীব্র ক্ষোভে ফেটে পড়ছে। আগামীকাল থেকে যদি বর্ডারে বর্ডারে ভারতের জনগণ দাঁড়িয়ে যায় যে ভারত থেকে একটা ফোঁটা কোনো জিনিস আসবে না, এবং ভারত সরকারের উপরে যদি চাপ দেয় জনগণের চাপ, গণরোষ একটা খুব বড় ব্যাপার, চাপ দেয় যে বাংলাদেশের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি যে কথাগুলো বলি যে বাংলাদেশে এক টুকরো কোনো কিছু যাবে না, তখন কি হবে? তখন ভারত সরকার কি করবে? তখন ভারত সরকার খুব স্বাভাবিকভাবে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। বাংলাদেশের, আমি বারবার বলি, এই দোষ আজকে এই পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশ, দোষী বাংলাদেশ। কারণ বাংলাদেশ আজকে বিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ এখন নেই। এই যে দেখুন আজকে বাড়াবাড়িটা কেমন, 10 দিনের মধ্যে আবারও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আজকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। তলব করে তাকে বলেছে যে এই যে আপনাদের যে হামলা টামলা হচ্ছে সেগুলোর জন্য তদন্ত করতে হবে, এগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে। এরই মধ্যে গতকাল থেকে বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়ে কোনো কি লাভ? ভারতীয় কয়টা আসে? যাই তো আমরা চিকিৎসা, শিক্ষা, ব্যবসা সবকিছুর জন্য যাই। আমাদের এখানে ভারতীয়রা কি জন্য আসে? শুধুমাত্র তাদের পূর্বপুরুষের স্মৃতি এখানে আছে, আত্মীয়তা বা কিছুটা ব্যবসার খাতিরে আসে। তাদের তো প্রয়োজন নেই আসলে। শিক্ষার ক্ষেত্রে খুব সীমিত সংখ্যক আমাদের কিছু প্রাইভেট মেডিকেলে কিছু শিক্ষার্থী পড়ে, এছাড়া তাদের আসার প্রয়োজন নেই। সবকিছু মিলিয়ে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কটা, অবস্থাটা যেভাবে দাঁড়িয়েছে, আজকের পরিস্থিতির কথাও যদি বলি, এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে নির্বাচনের আগে সম্পর্কটা ছেড়ে যেতে পারে। আমি ধারণা করেছিলাম যে নির্বাচন পর্যন্ত ভারত হয়তো দেখবে, কারণ ভারত একটা বিকল্প ব্যবস্থার দিকে চিন্তা করছে এবং বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যাক, কারণ বাংলাদেশে একটা বিদেশি শক্তি দখল করে রাখুক, এটি বোঝাতে চাইছে, সব পক্ষ ইঙ্গিত দিতে চাইছে এই যে অনির্বাচিত সরকার অনেকদিন আছে এবং নির্বাচনটা যদি আবার বিলম্বিত হয় তাহলে কিন্তু অনির্বাচিত সরকার থাকবে এবং এদের পৃষ্ঠপোষক কারা থাকবে? বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যেগুলো আছে, যে দলগুলো আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে ইত্যাদি, তারাই কিন্তু পৃষ্ঠপোষক থাকবে এবং এইভাবে দীর্ঘস্থায়ীভাবে চললে এটা ভারতের জন্য ক্ষতি। এই জন্য ভারত যে কোনো ভাবে চাইছিল একটা নির্বাচন, এবং নির্বাচন হয়ে নির্বাচিত সরকার আসবে। সেটা 3 মাসের জন্য আসুক না কেন, 2 মাসের জন্য আসুক, 5 মাসের জন্য আসুক, একটা নির্বাচিত সরকার, অন্ততপক্ষে একটা দলের সরকার,
সেই দলের সরকারটা থাকতে পারবে কি পারবে না, শুধু দেশ চালাতে পারবে কি পারবে না, সেটাই সেই দলের উপর নির্ভর করবে, সেই বাংলাদেশের উপর নির্ভর করবে। সেই দলটি, সেই ক্ষমতাসীন দলটি যদি দেশ চালাতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে পতন হতে হবে। এবং পতন হয়ে সব দলের অংশগ্রহণে, সবার অংশগ্রহণে, যেমন এই যে একতরফা নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কি টের পাচ্ছেন? এখানে সব পক্ষ, বাংলাদেশের সেনাবাহিনী সহযোগিতা করছে। এই যে দুদিন আগে দেখলেন তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করে এলো, নানান সূচক বলছে যে নির্বাচনের দিকে চলে যাচ্ছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে পড়ছেন। এখন নির্বাচনটা হয়ে যাচ্ছে, তো কাজেই নির্বাচন হয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচনের হওয়ার আগে ভারতের সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন। সত্যিকার অর্থে রাজনৈতিক দল হিসেবে যদি বলি, আমি বারবার এই কথাগুলো বলি, আওয়ামী লীগের বাইরে কাউকে বিশ্বাস করে না, এই যে বিএনপিকেও বিশ্বাস করে না। কারণ বিএনপির অতীত কর্মকাণ্ড সম্পর্কে, ভারত বিদ্বেষী কর্মকাণ্ড সম্পর্কে ভারতের জনগণ ওয়াকিবহাল। এই যে সেদিনও গত 17 ডিসেম্বর ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে গেল, সেখানেও কি স্লোগান উঠলো একটু শুনুন। আবার এই স্লোগান ওঠার পরে যার নামে এই স্লোগানটি দিয়ে উঠেছে, তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জানান দিয়েছেন যে গত 17 ডিসেম্বর 2025 বুধবার তারিখে কিছু তরুণ দেশপ্রেমের আবেগ ও ভূ রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন। এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে। বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি। দেশের শান্তি, স্থিতিশীলতা, আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে। ইনি হচ্ছেন সেই লুৎফুজ্জামান বাবর, যিনি 2001-06 আমলে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং ভারতের জন্য হুমকি তৈরি করেছিলেন, 7 সিস্টার্সের জন্য হুমকি তৈরি করেছিলেন। 10 লাখ অস্ত্র মামলার আসামি ছিলেন ইনি, সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ইনি। তো কাজেই বিএনপি, আপনারা বুঝতেই পারছেন, সকল সূচকে বুঝতে পারছেন বিএনপি ভারত বিরোধিতা থেকে সরে এসছে। কেন সরে এসছে সেটাও বুঝতে পারছেন। এটা নিয়ে আমি 2-1 দিন ধরে আলাপ করছি। এই সরে আসারই অংশ এই বিবৃতি, কিন্তু তারপরেও ভারতবাসী বিশ্বাস করে না বিএনপিকে। সত্যিকার অর্থে আমরা একটা দীর্ঘস্থায়ী, বলা যায় আরো কিছুদিন আমাদেরকে জ্বলতে হবে। এই জ্বলন্ত উনুনের মধ্যেও হয়তো নির্বাচনটা হয়ে যেতে পারে, অথবা নির্বাচন নাও হতে পারে। এখনই বলা যাবে না নির্বাচন হবে কি হবে না, কারণ আরেকটি পক্ষ, এই যে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীটিও নির্বাচন বানচাল করবার জন্য রেডি আছে। কাজে নির্বাচন হবে কি হবে না বলা কঠিন। 50 দিনের মতো সময় আছে। এই 50 দিনে অনেক কিছু ঘটতে পারে, 3 দিন 7 দিনে অনেক কিছু ঘটে যেতে পারে। আমরা এগুলো নিশ্চয়ই দেখব। সবচেয়ে বড় উদ্বেগের কারণ যে ভারত বাংলাদেশ সম্পর্কটা হয়তো এর মধ্যেই ছিন্ন হয়ে যায় কিনা, এটি একটি নতুন সংখ্যা হিসেবে দেখা দিয়েছে। আবার অন্যদিকে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র সেফ সাইডে চলে গেছে বলা যায়। এই যে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত, ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর ডক্টর ইউনুসকে ফোন করেছেন। ফোন খানিকটা বলতে পারেন যে এটি দায় সারা গোছের ফোন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা গা বাঁচিয়ে চলছে। তো সেই জায়গায় কি হয় এগুলো দেখতে হলে আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি, এবং শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কটা ছিন্ন হয়ে যায় কিনা খুব শীঘ্রই, সেটাও দেখবার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন,